ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করি তোমরা সকলে ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আমি তোমাদের জন্য কয়েকদিন ধরে কোনো ভিডিও আনতে পারিনি, তার কারণ আমি অসুস্থ ছিলাম। তো এই কদিন তোমাদের জন্য আমি ক্লাস 10-এরই কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসবো, কারণ সামনে মাধ্যমিক আর 6, 7, 8-এ তোমার পরীক্ষা হয়ে গেছে। তার জন্য ওদের আবার মানে নতুন বছর থেকে আবার প্রশ্ন উত্তর নিয়ে আসবো আমি। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে 18 শতককে কেন অন্ধকার যুগ বলা হয়? 18 শতকে বাংলা তথা ভারতে তোমার বিভিন্ন ক্ষেত্রে সংকট দেখা দিয়েছিল। কারণ দুটো এখানে আছে, রাজনৈতিক এবং সাংস্কৃতিক। এই সময় মুঘল সাম্রাজ্যের পতন ঘটে, ফলে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয় এবং সাংস্কৃতিকের ক্ষেত্রে কী হয়েছিল, রাজশক্তির পৃষ্ঠপোষকতার অভাবে বহু সামাজিক প্রতিষ্ঠান সংকটে পড়ে। শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে গভীর সংকট দেখা দেয়। এই সমস্ত কারণে 18 শতককে অন্ধকার যুগ বলা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এটাও দেখো। কে কবে বামাবোধিনী পত্রিকা প্রকাশ করেন? 19 শতকের বাংলাদেশে নারী বিষয়ক পত্রিকা ছিল এই বামাবোধিনী। প্রকাশক ছিলেন কে? উমেশচন্দ্র দত্ত। আর তিনি এই পত্রিকা প্রকাশ করেন। তিনি এই পত্রিকার প্রথম সম্পাদকও ছিলেন। 1863 খ্রিস্টাব্দে আগস্ট মাস বা 1270 বঙ্গাব্দের ভাদ্র মাসে এই পত্রিকা তোমার প্রকাশিত হয়েছিল। আচ্ছা, এই যে পত্রিকা তোমার প্রকাশিত হয়েছিল, এর উদ্দেশ্য কী ছিল? অনেক সময় এটাও আসে না। এর উদ্দেশ্য হলো তোমার মহিলাদের জন্য প্রকাশিত ছিল। একটি মাসিক পত্রিকা ছিল। উদ্দেশ্য ছিল কি, নারীদের সচেতনতা বৃদ্ধি করা, নারীদের মানসিক উন্নতি ঘটানো, নারীদের কুসংস্কার দূর করা। তো কি বলছে এটা? বাংলার নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা ছিল এই পত্রিকার অন্যতম উদ্দেশ্য। বাংলার নারীদের, বিশেষত গৃহবধূদের মানসিক চিন্তাধারা উন্নতি ঘটানো এবং নারীদের মন থেকে যে কুসংস্কার সেটা দূর করা ও সঠিক জ্ঞান প্রদান করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। পরেরটা দেখছি আমরা। কে কবে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি প্রকাশ করেছিলেন? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কলকাতার সমাজ জীবনের একটি জীবন্ত দলিল। এর গ্রন্থকার ছিলেন কে? কালীপ্রসন্ন সিংহ। ঠিক আছে, তারই ছদ্মনাম ছিল হুতুম প্যাঁচা। আচ্ছা, 1861 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি রচিত প্রকাশিত হয়েছিল। চলিত ও কথ্য বাংলা ভাষাকে সাহিত্যের আসনে বসানোর প্রথম ও সার্থক প্রচেষ্টাই হলো এই গ্রন্থ রচনা। এটা অনেক সময় আসে। হুতুম প্যাঁচার নকশা থেকে কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়? হুতুম প্যাঁচার ছদ্মনামের লেখক কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেছিলেন। এই গ্রন্থ থেকে 19 শতকে কলকাতার যে নাগরিক জীবন তার ছবি পাওয়া যায়। সমাজচিত্র, বাবু ও মধ্যবিত্ত সংস্কৃতি, অন্যান্য শ্রেণী। বলছে একদা ধনী ও অভিজাত শ্রেণীর অবক্ষয় এবং নতুন গড়ে ওঠা মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাপন এই গ্রন্থে চিত্রিত হয়েছে। চড়ক, বারোয়ারি পূজা ইত্যাদি সামাজিক উৎসবে বাবুদের অর্থ ব্যয় ও উচ্ছৃঙ্খল আচরণের কথা এখানে বলা হয়েছে। এই গ্রন্থে ভৃত্য, কারিগর, গণিকা ও বিভিন্ন পেশার মানুষদের কথাও বলা হয়েছে। তাদের জীবন ও জীবিকার বর্ণনাও কিন্তু এখানে রয়েছে। তারপরে দেখো, কে কবে নীলদর্পণ নাটক রচনা করেছিলেন? নাটকটির গুরুত্ব কী ছিল? 19 শতকের বাংলাদেশে নীল চাষিদের ওপর নীলকর সাহেব ও জমিদারদের শোষণ অত্যাচারের কাহিনী নিয়ে নীলদর্পণ নাটকটি কিন্তু প্রস্তুত। দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনা করেন। 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি রচিত ও প্রকাশিত হয়েছিল। এর গুরুত্ব কী ছিল? এই নাটকটির মাধ্যমে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে নীল চাষিদের প্রতি সহানুভূতি সৃষ্টি হয়েছিল। আচ্ছা, এখানে দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা কে প্রকাশ করেন? তিনি সুপরিচিত ছিলেন কি নামে? 19 শতকে গ্রাম বাংলার সমাজ জীবনের কথা জানার জন্য গ্রাম বার্তা প্রকাশিকা তোমার পত্রিকাটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। 1863 খ্রিস্টাব্দে হরিনাথ মজুমদার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে এই মাসিক পত্রিকাটি প্রকাশিত করেছিলেন। হরিনাথ মজুমদার কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। আচ্ছা, এটা যে প্রকাশ হয়েছিল
এর বিষয়বস্তু কী ছিল? না, এখানে কৃষকদের দুর্দশার কথা বলা হয়েছে, জ্ঞান বিজ্ঞান, নারী শিক্ষা। প্রধানত সুদখোর মহাজন, নীলকর জমিদার কর্তৃক কৃষক শোষণের তথ্যভিত্তিক সংবাদ এই পত্রিকায় প্রকাশিত হতো। তারপরে পত্রিকায় সাহিত্য, দর্শন ও বিজ্ঞান বিষয়ক লেখাও থাকতো, এবং পত্রিকায় নারী শিক্ষা প্রসারে সংবাদও প্রকাশিত হতো। তারপর বলেছে, দেখো এটা, দেশীয় শিক্ষা বলতে কি বোঝো? বলছে দীর্ঘকাল ধরে ঐতিহ্যমণ্ডিত শিক্ষা ব্যবস্থা এদেশে চালু ছিল। এই শিক্ষা ব্যবস্থার রূপ হলো যথা, আমরা একটা পড়ছি, প্রথমটা সংস্কৃত, দ্বিতীয়টা আরবি ফার্সি। পাঠশালা, চতুষ্পাঠী, টোল প্রভৃতি প্রতিষ্ঠানে সংস্কৃত ভাষা, ব্যাকরণ, ধর্মীয় আখ্যান ও বিধান শেখানো হতো। মক্তব ও মাদ্রাসায় আরবি ও ফার্সি ভাষা, ধর্মীয় আখ্যান ও বিধিবিধান ইত্যাদি শেখানো হতো। ঠিক আছে, আচ্ছা তারপরটা দেখি আমরা। এখানে দেখো, এটা প্রায় আসে, চুইয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি বলতে কি বোঝায়? পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলার উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে এই উচ্চ শিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যেও তার বিস্তার ঘটাবে। ফিল্টারের জল যেমন ওপর থেকে তোমার পরিশ্রুত হয়ে চুইয়ে নিচে নামে, তেমনই সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে শিক্ষা বিস্তারের এই নীতিকে চুইয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি বলা হয়েছে। আচ্ছা, মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব কি? থমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল, লর্ড উইলিয়াম বেন্টিকে আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিকের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। মেকলে প্রস্তাব দ্বারা প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস আজকে তোমরা এই কটাই করো। আমি পরের দিন আবার তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসব। আশা করি তোমরা সঙ্গে থাকবে আমার, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আজ তাহলে এ পর্যন্তই রাখছি, তোমরা ভালো থেকো।